আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু ককটেল বিস্ফোরণ করছে। তারা কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন না, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দিব বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব। শীষে ভোট দেন মানে কি ভাই? এনটিভি, চ্যানেল আই তারা ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে মানে কি ভাই? মিডিয়ারে আমরা কি বলি? গণমাধ্যম বলি না? এটা তো বিএনপি মাধ্যম হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে যাইতেছে মানে কি ভাই? পলিশ স্পিচ দিয়ে বিপ্লব হয় না, তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে। নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন না, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দিব বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব। মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে, এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিব না, কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্ট করে যে জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার যে তদন্ত সেটা জাতিসংঘের অধীনেই হইতে হবে। আমাদের এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে জাতিসংঘের অধীনে এটার তদন্ত হবে, কিন্তু তারা কোনো ধরনের সময়সীমা বেঁধে দেয়। ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবে, কিন্তু তারা সেই বিচার করতে পারে নাই। যার কারণে আমরা তাদের শুধুমাত্র কথায় আশ্বস্ত না হয়ে আমরা তাদের কাছে একটা দাবি করেছিলাম যে আপনি কবে নাগাদ এই কাজটুকু বাস্তবায়ন করবেন, এই চিঠিটা ইস্যু করবেন, সেটা আমাদেরকে জানান। এখন রাষ্ট্রের কাছে যদি আমাদের এতটুকু দাবি জানানোর অধিকার না থাকে, তাহলে তো বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র এই মুহূর্তে সাস্টেইন করবার কথা না। এখন তো এই রাষ্ট্র তাহলে অন্য দেশের প্রক্সি দিচ্ছে এই রাষ্ট্র কোনো না কোনো ভাবে। তো প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং 8 তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে। প্রিয় ভাইরা, এক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে। চিঠি শুধু প্রেরণ করলেই হবে না, চিঠির ভিতরে নিম্নলিখিত আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করছি সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রথমত, সরকারকে UNOSCHR কে অনুরোধ করতে হবে যেন তারা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে একটি স্বাধীন ও নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং ইনভেস্টিগেশন পরিচালনা করে। এই তদন্তের স্পষ্ট কার্যপরিধি থাকবে যাতে ঘটনার সত্যতা নির্ধারণ, দায়ী ব্যক্তি ও তাদের সহায়ক নেটওয়ার্ক শনাক্তকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করে করণীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। সরকারকে অনুরোধ করতে হবে যেন তদন্তে শুধু সরাসরি হামলাকারীদের নয়, বরং আড়ালে থাকা পরিকল্পনা, ষড়যন্ত্র, জড়িত থাকা বা সহযোগিতা, সহায়তা প্রদান কিংবা আশ্রয় প্রশ্রয় ও চিহ্নিত করা হয়, যা হত্যাকাণ্ড ও পরবর্তী পালিয়ে যাওয়াকে সম্ভব করেছে। মূল কথা হচ্ছে, খুন যারা করেছে, খুনের পেছনে যারা পরিকল্পনা করেছে, এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে, তাদেরকেও এই তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকারকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিতে হবে। এতে প্রাসঙ্গিক প্রমাণ ও স্থানসমূহে প্রবেশাধিকার অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। কিছু অভিযুক্ত সন্দেহভাজন বিদেশে পালিয়ে থাকতে পারে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারকে OSCHR এর সহায়তা চাইতে হবে, যাতে স্ট্রাকচার্ড ক্রস বর্ডার কোঅপারেশন নিশ্চিত হয়। এর মধ্যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ও ইনফরমেশন শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে, যাতে দায়ীরা জবাবদিহিতা এড়িয়ে যেতে না পারে। মূল কথা হচ্ছে, শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং এই তদন্ত কাজ যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, সকল ধরনের সহযোগিতা এই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। এর বাইরে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই। আজকে আমাদেরকে গুলি করেছেন, কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার বিচারই বাংলার জমিনে হইতেই হবে। এর বাইরে কোনো সরকারের সেকেন্ড কোনো অপশন নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলি, এই যে আজকে আমাদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই ন্যাক্কারজনক হামলার পিছনে কারা রয়েছে, কারা আমাদের উপরে অতি উৎসাহী হয়ে আক্রমণ করেছে এবং আমাদের ভাই বোনদেরকে
মানে একটা মানুষকে আসলে কতটা বাড়ি দেয়া যায় লাঠি দিয়ে, আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই। একজন মানুষকে আমি ভিডিওতে দেখেছি 30 থেকে 32টা বাড়ি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে নিরাপদ দূরত্বে না যাইতে পারছে ততক্ষণ পর্যন্ত একজনের পরে আরেকজন তাকে আঘাত করতেই ছিল। ব্যাপার যেটা করতেছে সেটা হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশাসন এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের কথায় চলে না। এই প্রশাসনকে কেউ নিয়ন্ত্রণ করছে, সেই নিয়ন্ত্রক কারা সেটা বাংলাদেশের জনগণের কাছে সরকারকে জানাতে হবে, নয়তো এই সরকারের অবশ্যই দায় থেকে যাবে যে কারা জুলাই জনতার উপরে এই আক্রমণটা করলো। তারা শহীদ ওসমান হাদিকে হত্যা করতে পারে নাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি যদিও জানানো না যায় তাহলে তো এই রাষ্ট্র সামনে ফাংশন করবে না। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো থেকে এই আক্রমণের ঘটনার ব্যাপারে প্রচন্ড উল্লাস প্রকাশ করা হচ্ছে, আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই, এই 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদেরকে আপনাদের একটা স্পষ্ট বার্তা জানান দেওয়ার সুযোগ রয়েছে। আপনারা 12 তারিখ তাদেরকে ভোটে পরাজিত করে ইনসাফ ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা রাষ্ট্র গড়ে তুলবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দিবেন, কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, সীমান্ত, নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে, যার কারণে জুলাই গণভোটে আপনাদেরকে অবশ্যই হ্যাঁ দিতে হবে। এবং যারা সৎ এবং যোগ্য, তারা যে দলেরই হোক না কেন, তাদেরকে ভোট দিয়ে আপনাদেরকে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় নিয়ে আসতে হবে। এবং সাধারণ জনগণকে আপনারা আহ্বান জানাই যে আপনারা 8 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করুন, যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে যে 8 তারিখে তারা জাতিসংঘের কাছে এই চিঠি ইস্যু করবে, প্রেরণ করবে। তো এবং তার আগে অবশ্যই এই চিঠি প্রেরণের আগে এই চিঠিতে তারা কি লিখেছে সেটা আমাদেরকে দেখাতে হবে। এইটা না দেখিয়ে কোনো ধরনের ছল চাতুরি মার্কার চিঠি কোনো প্রেরণ করা যাবে না, এবং এটা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফের লড়াইয়ের জন্য শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। আমাদেরকেও যদি শাহাদাত বরণ করতে হয়, আপনারা ইনসাফের এই লড়াইকে কোনোভাবেই থামিয়ে দেবেন না। ইনসাফের এই লড়াই আমাদেরকে অবশ্যই চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশে আমরা বাংলাদেশের আজাদীকে টিকিয়ে রাখতে আমরা চাই। আমার আশেপাশের 2 জন প্রচন্ডভাবে আক্রান্ত হয়েছে, আমি নিজে আক্রান্ত হয়েছি। আমার এবং আমাকে এবং প্রত্যেকের মাথা টার্গেট করে, এই যে আমার পাশে সালাউদ্দিন আম্মার বসে আছে, ওকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে যে সেটা জায়গা মতো ওরা নিক্ষেপ করতে সক্ষম হয়নি। ওর মুখে সেলাই দিতে হয়েছে, ওর হাতে ব্যান্ডিজ, জুমার গালে প্রত্যেকটা জায়গা আছড়ানো, মাথায় বাড়ি দিচ্ছে, শান্তাকে গলা টিপে ধরেছে। আমাদের এবং ইনকিলাব মঞ্চের যারা ভিতরে ছিল, আমাদেরকে ওখান থেকে আমাদেরকে গুলি করে, রাবার বুলেট নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার পরে তারা আমাদের যে সকল ভাই ভিতরে আটকা ছিল, শত শত পুলিশ গিয়ে তাদেরকে নির্বিচারে পিটিয়েছে। ফাহিম সহ 2-3 জনের হাত ভেঙে গিয়েছে এই পিটানে। আমরা আমাদের আরেকজন কর্মী, যার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল, যাকে অক্সিজেন দিয়ে তারপর হসপিটালে নিয়ে আসতে হয়েছে, এবং তাকে প্রচন্ডভাবে মাথায়, হাতে, কোমরে সব জায়গায় এত পেটানো হয়েছে যে সে এখন ট্রমাটাইজড। আমরা জানাতে চাই, এই সরকারকে বলতে চাই, আপনি অতি দ্রুত কারা এই আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করেন, নয়তো যে কোনো পরিস্থিতির জন্য আপনাকে অবশ্যই দায়ী থাকতে হবে। কারণ বাংলাদেশের জনগণ ততক্ষণ পর্যন্তই শান্তিপূর্ণ যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি না হয়। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি একটা জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি করে ফেলতেছেন। এখন যদি আপনারা এটাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু টিকবে না। এবং আপনাকেও, প্রধান উপদেষ্টা আপনি আছেন, আপনি আমেরিকাতে চলে যাবেন সেটা হবে না, আমাদের কাছে জবাবদিহি করে এরপরে আপনাকে আমেরিকা যেতে হবে যে কেন জুলাই জনতার উপরে, শহীদ ওসমান হাদির ভাই বোনদের উপরে এভাবে ন্যাক্কারজনক হামলার মতো ঘটনা ঘটানো হলো। ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে এই লড়াই কৌশলের মধ্য দিয়ে আমাদের যাতে মনোবল ভেঙে না যায়, আমাদেরকে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।
এই লড়াই তো একদিনের লড়াই না, আমাদের আজাদির লড়াই চলছে এবং আজাদির এই লড়াই চলবে। আমাদের এখন পিঠ থেকে গিয়েছে, আমাদের আসলে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন থেকে আমাদেরকে সামনেই এগিয়ে যেতে হবে। 8 তারিখ পর্যন্ত যেহেতু সরকার সময় চেয়েছে, আমরা সরকারকে সেই সময়টুকু দিলাম। সে যদি এই সময়টা আগেই ঘোষণা করতো তাহলে তো এই ধরনের কোনো পরিস্থিতি তৈরিই হতো না। যার কারণে আমার কাছে মনে হয় যে সরকার ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এর দায়ভার সরকারকেও বহন করতে হবে। বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকেও ছেড়ে দেবেন, এটা বলে দিলাম। আজকের মতো আমরা সবাই প্রচন্ডভাবে আহত অবস্থায় এখানে বসে রয়েছি। ফাহিমের দেখেন যে পুরো ট্রাউজারটা ওর রক্তে লাল হয়ে আছে, আমার পুরো পাজামার রক্তে লাল হয়ে আছে, ওর পুরো হাত আঙুল ভেঙে গেছে, মুখে সেলাই দেয়া, এবং এইভাবে প্রত্যেককে এমন ভাবে আক্রমণ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, নয়তো তাদের যেই ধরনের আজকে আক্রমণের ভূমিকা ছিল তারা আমাদেরকে খুন করবার উদ্দেশ্য নিয়ে এই আক্রমণটা করেছে। তো আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি, আমাদের কোনো হারানো, এরপরে যদি আমরা আমাদের কোনো ভাইকে হারাই, এরপরেও নির্বাচন হইতে হবে, নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন না, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দিব বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেবো, এই কথা বলেই শেষ করলাম। জুমার কিছু বলবার আছে? ধন্যবাদ। রণক্ষেত্রে পরিণত ধানমন্ডি 32 দর্শক কি কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সেটি কমেন্ট করে জানান আমাদেরকে। যেমনটি দেখতে পাচ্ছেন, আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ককটেল বিস্ফোরণ করছে। যেমনটি দেখতে পাচ্ছেন, আবারও ককটেল বিস্ফোরণ, সাউন্ড গ্রেনেড এবং সাউন্ড গ্রেনেডের ধোঁয়ায় পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে অন্ধকার হয়ে গিয়েছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু ধাওয়া দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, আবারও ধাওয়া দেওয়া হয়েছে ধানমন্ডি 32-এ। এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেমনটি দেখতে পাচ্ছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। যেমনটি দেখতে পাচ্ছেন, আবারও কিন্তু আন্দোলনকারীদেরকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, আন্দোলনকারীরা কিন্তু দৌড়ে বিভিন্ন অলিগলিতে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে। আবারও একটি সাউন্ড গ্রেনেড, একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পাচ্ছি। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আন্দোলনকারীদেরকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, আবারও সাউন্ড নিক্ষেপ। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, আবারও রণক্ষেত্র ধানমন্ডি 32। আরো একটি সাউন্ড গ্রেনেড, একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে। এবং বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে, যারা আন্দোলনকারী যারা এখানে অবস্থান করছিল, তারা কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করছেন, বিভিন্ন অলিতে গলিতে প্রবেশ করছেন।
একটি সাউন্ড গ্রেনেড। মোর কিছু সময় পর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পুরো ধানমন্ডি এলাকা এই মুহূর্তে অন্ধকার হয়ে গিয়েছে। আরো একটি টিয়ার সেল নিক্ষেপ। দর্শক, রাজধানীর ধানমন্ডি থেকে গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করছেন। সদস্যরা কিন্তু করে দেওয়া হয়েছে। সংঘর্ষ এই মুহূর্তে একটি দাবি রণক্ষেত্র এই ধানমন্ডি বস্তি এলাকা। ধানমন্ডিতেই দেখছেন যে আরো একটি সাউন্ড গ্রেনেড, আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এই মুহূর্তে কিন্তু পুরো স্তব্ধ হয়ে গিয়েছে পুরো ধানমন্ডি এলাকা এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা ছিল। আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেডের এবং টিয়ার সেলের যে ধোঁয়া, সেই ধোঁয়ায় কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে পুরো ধানমন্ডি এলাকা। এই রোডটা রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি এলাকা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আন্দোলনকারীদের সরিয়ে দিতে ককটেল নিক্ষেপ করেছে।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো এলাকায় মুহুর্মুহুর টর্চ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ, এতে করে এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে ধানমন্ডি 32-এ। পুলিশ এবং যেমনটি দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন ফিরে যাওয়ার চেষ্টা করছেন, আবারও কিন্তু আন্দোলনকারী বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও ধানমন্ডি অভিমুখে আসার চেষ্টা করছে। এতে করে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া তার ঘটনা ঘটছে। দর্শক, রাজধানীর ধানমন্ডি 32-এর খবর জানাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক, কেউ কোথায় থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত আমাদেরকে। এবং এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো ধানমন্ডি এলাকা। এবং এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে বাতাস, সেই বাতাসে কিন্তু টিয়ার সেল, সাউন্ড গ্রেনেডের যে ধোঁয়া, সে ধোঁয়া কিন্তু মিশে গেছে। এতে করে এখানে নিঃশ্বাস নেওয়াটাও অনেকটাই কষ্টসাধ্য হয়ে গিয়েছে। এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছিলাম, কিছু সময় পরপরই কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ চলমান ছিল। এবং এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু সরব রয়েছেন এবং তারা কিন্তু এই প্রধানমন্ডি এলাকা থেকে আন্দোলনকারীদের সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। দর্শক, ধানমন্ডি 32-এর এই ছিল বর্তমান পরিস্থিতি। দর্শক, যে কোনো খবরাখবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন এবং পরবর্তী আপডেট জানতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন। এখন তোদের বলতেছি, যারা মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? নে খা, দিব এখন তোদেরকে গালি। হাদি শিখিয়ে দিয়ে গেছে, পলিশড স্পিচ দিয়ে বিপ্লব হয় না, তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে। বাসায় বুড়া বাবা মা, অবুঝ সন্তান রেখে আসছি, হাদি শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে ল্যাটকা মেরে বসে থাকতে হয়, হাদি শিখিয়ে দিয়ে গেছে। হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে, তোমরা কিভাবে রাজপথ দখল করবা, কিভাবে রাজপথ না ছাড়তে হয়, হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই। আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আরোরা আমাদের কাছে আত্মসমর্পণ করবে, যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে, সেদিন আমাদের বিজয় আসবে। ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকবো, আমাদের জুলাই চলতে থাকবে। সরকারের কাছে আবেদন, গ্রামে গঞ্জে শহরে সবখানে 15 থেকে 45 বিবেচনাক্রমে 50 পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো। কারণ যেই 100 আততায়ী ঢুকেছে বর্ডার দিয়ে, এই 100 আততায়ীকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেই আততায়ীদেরকে মোকাবেলা করার জন্য যে শকুন থাবা উঁচিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে, কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে। আমি ক্ষুদিরাম দেখি নাই, আমি আজাদ দেখি নাই, আমি হাদিকে দেখেছি। হাদি ছিল একটি বিপ্লবী নেতা। কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি।
নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয়, কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর, একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয়, হাদিকে দেখেছি। আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী, কোনো ভাষা মানে না, ল্যাঙ্গুয়েজ মানে না, যেভাবে খুশি সে ভাষণ দিত। এখন তোদের বলতেছি যারা মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? নে খা, দিব এখন তোদেরকে গালি। হাদি শিখে দিয়ে গেছে গালি কিভাবে দিতে হয়। পলিশড স্পিচ দিয়ে বিপ্লব হয় না, তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে। তোরা হাদির গালি সহ্য করতে পারিস, তাই হাদিকে শেষ করে দিয়েছিস। হাদির স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে, আমাদেরকে রাজপথ দখল করতে হবে। রাজপথ ছাড়ি নাই, জুলাই শেষ হয়নি, এটা বারবার বলছি। সরকারের কাছে আরো আবেদন, আমাদের আরো কিছু অকুতোভয় সৈনিক আছে, হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে, এদের একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত, সার্জি, তোমরা আমাদের ছোট ভাই, তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার, নো, বাংলাদেশের জন্য তোমাদের কা লাগবে, তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না। তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা, কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে। তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না। আল্লাহ হাদিকে নিয়ে গেছে, হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বলে। বাট প্লিজ, বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবা না। সরকারকে বলবো তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা। ওই মরে যাওয়ার পরে আমি খেয়াল করব, বাচ্চার দখল করব, নো, এটা যেন আর না হয়, এটা যেন রিপিট না হয়। সাদিক কায়েমের কথা বিশেষ করে বলবো, কারণ শিবির তো তোমাদের চোখের শুল, বাট সাদিক খান যেটা করে যাচ্ছে তোমরা বাকি অনেকেই সেটা করতে পারছো না। আমি সেটাই বলবো, এই বিপ্লবীদের গায়ে যেন আঁচ না লাগে। যত শত আততায়ী ঢুকেছে এদেরকে এখনই বের করে শেষ করো। একটা আততায়ী যেন তার গুলি উঁচু করতে ধরে না পারে। সবাইকে ধন্যবাদ। ধানের শীষে ভোট দেন মানে কি ভাই? এনটিভি, চ্যানেল আই, তারা ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে মানে কি ভাই? মিডিয়ারে আমরা কি বলি, গণমাধ্যম বলি না? এটা তো বিএনপি মাধ্যম হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে যেতেছে মানে কি ভাই? বিভিন্ন কোম্পানির হাউসের যেই চাকরি লাথি মাইরে আইসা জনগণের কাতারে আইসা দাঁড়ান না, দেখেন না মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করে। এই সমকাল কি করে? এই সমকাল সেই যে ফেসবুকে যে নিউজগুলো দেয় মাল্টিমিডিয়াতে, সে সেইখানে স্পষ্ট করে একটা কোনায় ধানের শীষে ভোট দেন মানে কি ভাই? মানে নিরপেক্ষতার জায়গাটা কোন জায়গায় আপনারা একটু বলেন না। মানে এইটা তো বাংলাদেশের মানুষের জন্য, মানে আপনাদের জন্য এটা লজ্জা যারা সাংবাদিকতা করতেছেন ভাই। মানে সমকাল সে ধানের শীষে ভোট চাইতেছে, এবং আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই। আমি আমার ছোট ভাই ফাহিম ইনকিলাব মঞ্চের, তারা জিজ্ঞেস করছি ভাই এটা ফেক আইডি কিনে একটু দেখো তো। পরেও ঢুইকা দেখতেছে যে ফেক আইডি না, এটা 6.7 মিলিয়ন সমকালের অরিজিনাল পেজ। সেইখান থেকে সে ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে। আবার এনটিভি, চ্যানেল আই, তারা ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে মানে কি ভাই? মানে এই মিডিয়া, মানে এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় নাই কেউ। এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না। মানে মিডিয়ারে আমরা কি বলি, গণমাধ্যম বলি না? এটা তো বিএনপি মাধ্যম হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে যেতেছে মানে কি ভাই? মানে এই জায়গাগুলোতে, মানে বাংলাদেশে মিডিয়ার সব থেকে বড় বড় হাউসগুলোর সমস্যা কি জানেন ভাই? এই মিডিয়াগুলো আসলে বাংলাদেশের মানুষের মিডিয়া না, এইগুলো আসলে কোনো গণমাধ্যম না। এইগুলো কোনোটা হচ্ছে সিটি গ্রুপের, কোনোটা বসুন্ধরা গ্রুপের, কোনোটা অমুকের, অমুকের। এই মিডিয়াগুলো যখন যার পক্ষে যাওয়া দরকার তখন তার পক্ষে যায়। এই মিডিয়ার নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলতে কিছু নাই। বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে, এই জিনিসগুলো তারা যেন বেমানুম ভুলে যায়। ভাই, জুলাই আন্দোলনে এই অধিকাংশ মিডিয়া বিপক্ষে অবস্থান করছে না? জুলাই গণঅভ্যুত্থানকে আটকাইতে পারছে? পারে নাই। মিডিয়া যদি আগামীকালকে বাংলাদেশে যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে সবগুলো মিলেও যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা নির্বাচনে ভোট চায়, তাহলেও বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে, এইটা আপনাদেরকে বইলা দিলাম। যার কারণে এখনো বলি আপনাদের সুযোগ আছে, সময় আছে, শুধরান। একটা জিনিস শুধরাইছে, কি শুধরাইছে? সমকাল শুরুতে ওই যে একটা কোনায়, বাম পাশের কোনায় দিতে হচ্ছে ধানের শীষে ভোট দেন, আবার শেষেও একটা সুন্দর মিউজিক দিয়ে ধানের শীষে ভোট দেন, ব্যাপারটা ছিল। তো ওই শেষেরটা কাটছে আর কি, একটুখানি শুধরাইছে আর কি। তো এখন মিডিয়াগুলোর এই শুধরানোর ব্যবস্থা করতে হবে। মিডিয়া যদি না শুধরায়, এই নির্বাচনে আমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করব আমরা জানতে চাই। মিডিয়া যদি ধানের শীষে ভোট চায়, এরপর ধানের শীষের কোনো প্রার্থী যদি ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে, তাইলে আমরা সেটা জানবো কিভাবে? বা মিডিয়া যদি জামাতের পক্ষে সরাসরি ভোট চায়, তাহলে জামাতের কোনো প্রার্থী যদি কোনো ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে,
আমরা সেইটা কোন মাধ্যমে জানতে পারবো? মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করি, মানে ব্যক্তিত্ব আল্লাহ তাআলা, কেউ যদি ব্যক্তিত্ববান হয়, সৎ হয়, দুনিয়ার কেউ তারে চাপাইয়া রাখতে পারে না। শহীদ ওসমান হাদি, তার কিচ্ছু ছিল, তার কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল, তার কোনো টাকা পয়সা ছিল, আল্লাহ তারে যেই সম্মানিত করছে, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় না থাইকা একজন ব্যক্তি দেখান যে তারকে এই ধরনের সম্মানিত হইছে? পারবেন কেউ দেখাইতে? পারবেন না। এইটা কেন হইছে? এই লোকটা সৎ ছিল, ব্যক্তিত্বের প্রচন্ড ব্যক্তিত্বধারী একজন মানুষ ছিলেন, ইনসাফের পক্ষে কথা বলতেন, আল্লাহ তারে সম্মানিত করছেন। মিডিয়ার ভাইয়েরা যদি মনে করেন যে মিডিয়া হাউসগুলো আপনার কথা বলতে দিচ্ছেন, আপনি যে সংবাদটা নিয়ে যাচ্ছেন সেটাকে প্রচার করে দিচ্ছেন না, মাল্টিমিডিয়ার জায়গা থেকে বহু টাকা পয়সা ইনকাম করা দরকার যায় যদি সুযোগ থাকে। প্রয়োজনে ওই বিভিন্ন কোম্পানির হাউসের যেই চাকরি লাথি মাইরে আইসা জনগণের কাতারে আইসা দাঁড়ান না, দেখেন না মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করে। অন্তত জনগণের জন্য কাজ করেন, এই জনগণ কোনোদিন আপনাদেরকে ভুলবে না।